বাংলাদেশের ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার বিচার কিভাবে হয় ব্যাপারটা কিন্তু প্রায় বেশ জটিল আর রহস্যময় মনে হয়, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এই পুরো যাত্রাপথে আমরা ঠিক কি দেখব? প্রথমে আইনি ভিত্তিটা কি সেটা জানব, তারপর দেখব কিভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর থাকবে দুটো ভিন্ন পথের কথা, দোষ স্বীকার করলে কি হয় আর না করলে কি। শেষে দেখব রায় কিভাবে দেওয়া হয়, মানে খালাস বা দণ্ড। আর সব শেষে কিছু বিশেষ দিকও আলোচনা করব। আচ্ছা, এই যে এত বড় একটা বিচার প্রক্রিয়া, এটা চলে কিসের উপর ভিত্তি করে? এর মূল ভিত্তিটা হলো 1898 সালের ফৌজদারি কার্যবিধি, যেটাকে আমরা সবাই সিআরপিসি নামেই বেশি চিনি। আর ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতির খুঁটিনাটি বিষয়গুলো বিশেষ করে বলা আছে এর 241 থেকে 250 ধারার মধ্যে। তো চলুন এবার মূল প্রক্রিয়ায় ঢোকা যাক। প্রথম যে ধাপ, যেখান থেকে বলা যায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়, সেটা হলো অভিযোগ গঠন। পুরো প্রক্রিয়াটা দেখুন মোটামুটি 4টা ধাপে এগোয়। এর মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো এই অভিযোগ গঠন বা ফ্রেমিং অফ চার্জ। এখান থেকেই কিন্তু সবকিছু শুরু। যখন একজন আসামিকে প্রথমবার আদালতে আনা হয়, তখন ম্যাজিস্ট্রেটের সামনে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে। ভাবছেন তো সেই প্রথম এবং প্রধান সিদ্ধান্তটা আসলে কি? এখানে আসলে দুটো ঘটনা ঘটতে পারে। ম্যাজিস্ট্রেট যদি কাগজপত্র দেখে মনে করেন যে হ্যাঁ, মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কারণ বা ভিত্তি আছে, তাহলে তিনি চার্জ ফ্রেম করেন, মানে অভিযোগ গঠন করেন। আর ঠিক তখন থেকেই কিন্তু বিচারটা সনষ্টিভাবে শুরু হয়। কিন্তু যদি তার মনে হয় অভিযোগটা ভিত্তিহীন, কোনো সারবত্তা নেই, তাহলে তিনি আসামিকে মামলা থেকেই অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। বেশ, অভিযোগ তো গঠন হলো। এরপর মামলাটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ায়, মানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। আর কোন পথে মামলা এগোবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আসামি কি বলেন তার উপর। তাহলে ঠিক কি ঘটে? আসামির বিরুদ্ধে আনা অভিযোগটা তাকে পড়ে শোনানো হয়। এরপর তাকে খুব সহজ একটা প্রশ্ন করা হয়, তিনি দোষী নাকি নির্দোষ। এই একটা উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু মামলার গতিপথ ঠিক হয়ে যায়। ধরুন আসামি যদি দোষ স্বীকার করে নেন, অর্থাৎ 243 ধারার অধীনে, তাহলে ম্যাজিস্ট্রেট তার স্বীকারোক্তিটা লিখে রাখেন এবং সেটার ভিত্তিতে সাথে সাথেই তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারেন। অন্যদিকে আসামি যদি বলেন না, আমি নির্দোষ, তখন মামলাটা চলে যায় পরের ধাপে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। এটা হয় 244 ধারার অধীনে। আর বিচার যখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যায়, তখন একটা খুব পরিচিত কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ পর্ব আসে। সেটা হলো জেরা বা ক্রস এক্সামিনেশন। এখানে কি হয়? এখানে আসামি পক্ষ, মানে তার আইনজীবী, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পান। উদ্দেশ্য একটাই, তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা। তো অভিযোগ গঠন হলো, সাক্ষ্য গ্রহণও হলো। এবার চলুন একদম শেষ ধাপে যাওয়া যাক, রায়। দেখি কিভাবে সবকিছুর শেষে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে। দুই পক্ষের সব সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক সবকিছু শোনার পর এবং ভালো করে বিশ্লেষণ করার পর ম্যাজিস্ট্রেটকে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসতেই হয়। আর এই শেষটা হতে পারে দুটো উপায়, হয় খালাস না হয় দণ্ড। দেখুন, রাষ্ট্রপক্ষ যদি আসামির বিরুদ্ধে আনা অভিযোগটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারে, তাহলে তাকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হয়। আইনের ভাষায় একেই বলে খালাস, যা 245-এর 1 ধারায় বলা আছে। আর যদি অভিযোগ প্রমাণ হয়ে যায়, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়, যা 245-এর 2 ধারার বিষয়। এই খালাস শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু ছাড়া পাওয়া নয়, এটা একটা আনুষ্ঠানিক বিচারিক ঘোষণা যে আসামি তার বিরুদ্ধে আনা অভিযোগে দোষী নন। বিচার প্রক্রিয়ার এই মূল ধাপগুলো তো আমরা দেখলাম। এর বাইরেও আইনে কিন্তু কিছু বিশেষ ইন্টারেস্টিং বিষয় আছে, যেগুলো জেনে রাখা দরকার। যেমন ধরুন, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারগুলো সাধারণত সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল পদ্ধতিতে হয়। কেন? যাতে পুরো প্রক্রিয়াটা দ্রুত শেষ করা যায়। আবার আইন কিন্তু ভিত্তিহীন বা হয়রানিমূলক অভিযোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। কেউ যদি শুধু শুধু কাউকে হয়রানি করার জন্য মামলা করে, সেটার বিরুদ্ধেও ব্যবস্থা আছে। এমনকি এরকম মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীকে জরিমানাও করা যেতে পারে। আর এই যে হয়রানিমূলক অভিযোগের জন্য অভিযোগকারীকে জরিমানা করার কথা বললাম, এই ক্ষমতাটা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির 250 ধারা অনুযায়ী। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়াটা আসলে একটা বেশ গোছানো, স্বচ্ছ এবং কাঠামোগত পথে এগোয়। এর মূল উদ্দেশ্যই হলো যতটা সম্ভব দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আইন আর এত গোছানো প্রক্রিয়া তো একটা সুস্পষ্ট পথ দেখিয়ে দেয়,
কিন্তু সেই পথে হেঁটে প্রত্যেকটা ক্ষেত্রে সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করতে আসলে আর কি লাগে?